আশুলিয়া ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬ দিনের সাক্ষ্য গ্রহণ। ওয়াসিম হত্যায় সাবেক সিএমপি কমিশনারকে গ্রেফতার দেখানোর নির্দেশ। নভেম্বরের মধ্যে গণভোট সহ ৩ দাবিতে জামায়াত ও সমমনাদের সমাবেশ। ইস্যুতে স্মারকলিপি জমা। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার ও নার্সরা। মশক নিধনে কার্যকরী উদ্যোগের দাবি। এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি সই। বেজিংয়ের উপর আরোপিত শুল্ক 10% কমানোর ঘোষণা ওয়াশিংটন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬তম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সাক্ষ্য দিচ্ছেন ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে আহত সানি মৃধা সোহান। এ মামলায় গ্রেফতার থাকা ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে চট্টগ্রামের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকালে আসামির উপস্থিতিতে তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন সহকর্মী মেজবা রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেজবা, আপনি তো ট্রাইব্যুনালে আছেন, এই মুহূর্তে আশুলিয়ার মামলা ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণের কি অবস্থান দেখছেন আপনি জানাবেন। বলছিলেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছর গণঅভ্যুত্থানে অর্থাৎ ২০২৪ যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয় সে সময় সাভারের আশুলিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটে, অর্থাৎ ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আজ ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, যেটি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যিনি চেয়ারম্যান রয়েছেন নজরুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে শুরু হয়েছে সকাল ১১টায়। আজ ২১তম সাক্ষী এসেছেন সাক্ষ্য গ্রহণ দিতে, তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই। আজ সাক্ষী দিয়েছেন তিনি তার অর্থাৎ আজ সাক্ষী দিয়েছেন সানি মৃধা, অর্থাৎ তার পায়ে কিন্তু এই মোট ৫টি গুলি লেগেছিল। তিনি পুরো প্রেক্ষাপটটি তুলে ধরেছেন, অর্থাৎ তার যে গুলি লাগা থেকে শুরু করে সেই সময়ের যে প্রেক্ষাপট, এবং তিনি কিছু ভিডিও ফুটেজ কিন্তু আজকে ট্রাইব্যুনাল ২ দেখানো হয়েছে। অর্থাৎ তিনি জানিয়েছেন যে লাশ পোড়ানো হয়েছিল ৬ জনকে, তিনি দেখেছেন ভিডিও ফুটেজে তার পায়ে গুলি লাগার পরেও যে কীভাবে আসলে সেই লাশগুলো পোড়ানো হয়, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন ট্রাইব্যুনাল ২ যে চেয়ারম্যান ছিল তার কাছে। এবং তার জবানবন্দি রেকর্ডের পরেই যার আসামি পক্ষের যিনি আইনজীবী ছিলেন তাকে জেরা করেছেন। এই মামলায় আমি যদি একটু আপনাকে বলি যে গত বছর ৫ আগস্টে যে পুলিশের গুলিতে মারা যান ৬ জন, এরপরে কিন্তু তার লাশ পুড়িয়ে দেওয়ার একটি অভিযোগ ওঠে। সেখানে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ এই মামলায় মোট ১৬ জন আসামি রয়েছেন, যার মধ্যে ইতিমধ্যে ৮ জন আটক এবং বাকি ৮ জন পলাতক রয়েছেন। আমি একটু জানিয়ে রাখি যে এই ৮ জনের মধ্যে যে ৮ জন আটক রয়েছেন তার মধ্যে কিন্তু একজন রাজসাক্ষী হতে রাজি হয়েছেন, অর্থাৎ তিনি তার দোষ স্বীকার করেছেন। এই ৮ জনকে আজ সকালে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এদিকে চট্টগ্রামে যে মানবতা বিরোধী অপরাধ মামলা ছিল সেই মামলায় সিএমপি অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তিনি আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন, তার উপস্থিতির সাপেক্ষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এখনও আসলে ট্রাইব্যুনাল ২ বিচার যে শুনানি অর্থাৎ যে তার সাক্ষীকে যে জেরা সেটি কিন্তু চলমান রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ নানা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। এর আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন দলগুলোর নেতাকর্মীরা। সেখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ বলেন, কোনো মহল আরপিওর কিছু আদেশ পরিবর্তন করতে চায়, যা দেশের সঙ্গে ষড়যন্ত্র করার সামিল। এ সময় আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানান তিনি।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, আপনি তো নির্বাচন ভবনে আছেন, এই মুহূর্তে সেখানকার কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, যে জাতীয় নির্বাচন কমিশন কার্যালয়ের যে সামনে যে পরিস্থিতি এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, যে এইখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশাপাশি প্রায় 8টি রাজনৈতিক দল প্রায় অভিন্ন দাবি নিয়ে তারা একটি স্মারকলিপি নিয়ে নির্বাচন কমিশনে তাদের প্রতিনিধি দল প্রবেশ করেছে। আর নির্বাচন কমিশনের সামনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল এখানে তারা তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করে চলছে। আমরা দেখেছি যে সকালে আগারগাঁয়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়েছে সংক্ষিপ্ত আকারে। সেই বিক্ষোভ সমাবেশ পরবর্তী তারা তাদের প্রতিনিধি দল এখানে নির্বাচন কমিশনে প্রবেশ করেছে এবং একই সঙ্গে তারা নভেম্বরেই গণভোট বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তিক কার্যকর এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনকে যে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা মূলত এখানে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এখানে কথা বলছেন, তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন যে এই 8টি যে রাজনৈতিক দল আপনাদেরকে জানিয়েছি, যার মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপি। আমরা দেখেছি যে তারা এখানে এসেছেন এবং জুলাই আন্দোলনে তারা যেই আপনারা দেখছেন যে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা মূলত এখানে আন্দোলন করে যাচ্ছেন। আর ভেতরে যে তাদের প্রতিনিধি দল, তারা দুইটি করে প্রতিনিধি দল নির্বাচন কমিশন তাদের আলোচনার জন্য ডাকছেন এবং স্মারকলিপি প্রদান করছেন। এক পর্যায়ে তারা স্মারকলিপি প্রদান শেষে আমাদেরকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সব মিলিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে 8টি দলের যে স্মারকলিপি প্রদানের সর্বশেষ ছিল আমার কাছে এই পর্যন্ত। সোনিয়া। মারুফ, আপনাকে ধন্যবাদ। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ইবতেদায়ী শিক্ষকরা। আজও প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ইবতেদায়ী শিক্ষকরা বলছেন তাদের দাবি মানা না হলে ক্লাস পরীক্ষা বর্জন করবেন তারা। তাদের দাবি নিতে এর মধ্যে পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, ইবতেদায়ী শিক্ষকরা এই মুহূর্তে কি কি দাবি নিয়ে তারা বলছেন বা তাদের দাবি দেওয়াগুলো কি, আপনি কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। সোনিয়া, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু গত কয়েকদিন ধরে রাজধানী প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এবং গতকালকেও তারা কর্মসূচি পালন করেছেন এবং গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শিক্ষকদের সঙ্গে পুলিশের কয়েক দফায় কিন্তু সংঘর্ষ হয় এবং সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এদের কিন্তু তারা দাবি করছেন তাদের প্রায় 53 জন শিক্ষক আহত হয়েছে তারা দাবি করছেন। যদিও গতকাল পর্যন্ত আমরা জেনেছি যে 15 জন শিক্ষক আহত হয়েছেন। আজকে তারা একটা প্রেস ব্রিফিং করে জানিয়েছেন তাদের 53 জন শিক্ষক বিভিন্নভাবে আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এই আহতের দাবিতে কিন্তু তারা আজকে সকালে রাজধানীর প্রেস ক্লাবে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং বিক্ষোভ কর্মসূচি শেষে তারা কিন্তু একটি মিছিল বের করেছেন। এই মিছিলটি কিন্তু কদম ফোয়ারা হয়ে রাজধানীর পল্টন মোড় হয়ে কিন্তু আবারও প্রেস ক্লাবে এসে শেষ হবে। আমি কয়েকজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে তাদের যে জাতীয়করণের দাবি, আসলে আমাকে একটু জানাবেন যে আপনাদের যে জাতীয়করণের দাবি, আপনারা কোথেকে এসেছেন এবং কী কী দাবিতে আপনারা এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন। আমরা কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। সারা বাংলাদেশের সকল জেলা থেকে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবির লক্ষ্যে আজ 18 দিন যাবত আমরা এখানে খেয়ে না খেয়ে প্রেস ক্লাবের সামনে দিন রাত বৃষ্টি
এই গেল 2 দিন ধরে বৃষ্টি, আজকেও বৃষ্টি ছিল। আমরা গেলকাল যে মিছিল করেছিলাম, এই মিছিলের মধ্যে আমরা সচিবালয় যাওয়ার জন্য যখন আমাদের মিছিলটি বাইর হয়, আমাদেরকে পুলিশেরা পাল্টা ধাওয়া করার কারণে আমাদের সহকর্মী শিক্ষক যোদ্ধাগণ 70-72 জনের মতন আহত হয়েছে। 4-5 জন প্রায় মানে শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছে, আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার আবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে, সংবিধান অন্তর্ভুক্ত হবে। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে, জাতীয় ঐক্যমত্য কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি। একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা মাননীয় মহাসচিবের কাছে, সেটা হলো যে আমরা এখন আপনাদের বক্তব্য লিখিত বক্তব্য প্রশ্ন উত্তর পর্ব যেটা বুঝতে পারলাম, সেটাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ যেটা দেওয়া হয়েছে সেটা একটা আস্থা সংকট এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান তিনি আবার আমাদের সরকারের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা। তাহলে এই আস্থার সংকটটা যখন এই একটা ঐক্যমত্য কমিশনই তৈরি হয়ে যায়, ঠিক সেই সরকার সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানকে দিয়ে একটা জাতীয় নির্বাচন যেভাবে আমরা আশা করছি আপনারা সেভাবে হয়ে যাবে। এই ব্যাপারে কিন্তু আমি জবাব দিয়েছি যে আপনার নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো অনাস্থা নেই কারোর প্রতি, এবং আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যাক। এগুলা সুপারিশ, এই সুপারিশ এখনো পর্যন্ত গৃহীত হয়নি। আমরা আমাদের অবজারভেশন গুলো আমরা জানিয়েছি। আশা করি ঐক্যমত্য কমিশন এবং সরকার এগুলো তাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন এবং যেটা ন্যায়সম্মত, যেটা সম্মত হয়েছে সেভাবে ব্যবস্থা নেন। প্লিজ প্লিজ দাঁড়ান, আপনার প্লিজ শোনেন, কথা বলছি তার মূল উদ্দেশ্যই কিন্তু সমাধান করা। যদি সমাধান করার উদ্দেশ্য না থাকতো তাহলে তো আমরা এই আলোচনাগুলো করতাম। জিনিসটা বুঝতে হবে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে বিএনপি বলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেন, আমরা কিন্তু সরকারের সঙ্গে সর্বপ্রথমভাবে সহযোগিতা করেছি যাতে আমরা এই যে জাতির একটি ট্রানজিশন, একটি ক্রান্তিকাল, সেই ক্রান্তিকাল থেকে আমরা গণতন্ত্রের উত্তরণে আমরা করতে পারি। এই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি। সমস্যাটি দাঁড়িয়েছে এখানে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে সেই সুপারিশে কিন্তু সমস্যা আছে। সমস্যা এসেছে ভিন্ন জায়গায়। এখানে যখন বাস্তবায়নের জন্য সেই সংস্কার কমিশন বাস্তবায়নের জন্য যখন সরকারকে একটা সুপারিশ দিতে, সেখানে কিছু প্রশ্ন এসেছে এবং সেটা আমাদের মহাসচিব চমৎকারভাবে আপনাদের সামনে তুলে ধরে। কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্নমতগুলিকে গোপন করা হয়েছে, সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মালায় সেগুলোর কোনো উল্লেখ করা হয়। আমরা কিন্তু এখনো বলছি, একটি কথাই বলছি যে আসুন আমরা সবাই মিলে, এটা বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্র চায়, এই আন্দোলন ছিল গণতন্ত্র চায়। কাজে আমরা সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে দ্বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি, সেটাই আমাদের। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। অনেক প্রশ্নের উত্তর দিন। দর্শক, এতক্ষণ বিএনপির কার্যালয় থেকে, গুলশান বিএনপির কার্যালয় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ব্রিফ শুনছিলাম। এবার চলে যাচ্ছি পরের সংবাদে। সারা দেশের মতো ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার নার্সদের। তাই মশক নিধনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। আর ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ চিকিৎসকদের।
দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকুন। সাগর, আপনি তো বরগুনার একটি হাসপাতালে আছেন। এই মুহূর্তে মানে চলতি মাসে বরগুনার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আপনি কেমন দেখছেন, আর হাসপাতালের এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন, সব মিলে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কিন্তু বিগত কয়েক মাস ধরেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে এই মাসের কথা বলি যে আসলে এই যে অক্টোবর মাসের প্রথম দিকে কিন্তু ডেঙ্গুর যে বৃদ্ধি সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। এই অক্টোবরের শেষে এসে কিন্তু কিছুটা কম ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আমি যদি আপনাকে লাস্ট 24 ঘন্টার তথ্য দেই, লাস্ট 24 ঘন্টায় 31 জন নতুন করে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবং আমি যদি আপনাকে জানাই যে জেলায় মোট কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এই যে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু 93 জন মোট চিকিৎসারত অবস্থায় আছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। তার মধ্যে কিন্তু 47 জনই এই বরগুনা সদর জেনারেল হসপিটালে কিন্তু ভর্তি রয়েছেন। এবং আমি যদি মোট আক্রান্তের কথা আপনাকে বলি, দেশে যে আক্রান্ত হয়েছে তার কিন্তু 8779 জন ডেঙ্গু রোগী কিন্তু এই বরগুনা জেলায় শনাক্ত হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে মৃত্যুর সংখ্যাটা, সারা দেশে যে মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে, সেই ডেঙ্গু আক্রান্ত হয়ে সেখানে কিন্তু বরগুনাতে সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে 15 জন এবং বেসরকারি হিসেবে কিন্তু সেটি 63-তে দাঁড়িয়েছে। এক পর্যায়ে বলা চলে কিন্তু যে ডেঙ্গুর যে ভয়াবহতার রূপ সেটি কিন্তু কমলেও এখনো কিন্তু রয়ে গিয়েছে বরগুনায়। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মশক নিধনের যে প্রক্রিয়া প্রশাসনের পক্ষ থেকে বরগুনার যে 4টি পৌরসভা রয়েছে, বরগুনা সদর, আমতলী, বেতাগী এবং পাথরঘাটা, সেখানে কিন্তু পৌর প্রশাসকদের পক্ষ থেকে মশক নিধনের তেমন কোনো ব্যবস্থা দেখা যায়নি। এবং সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে আসলে মশক নিধনের বিষয়ে জোরদার হতে হবে এবং পাশাপাশি নিজেদের যে সচেতনতা নাগরিকদের সেটিও কিন্তু দেখতে হবে। সিভিল সার্জন থেকে আরো পরামর্শ দিয়েছে যে আসলে বাড়ির যে আঙিনা সেটি পরিষ্কার রাখতে হবে, তাছাড়া যে রাতে ঘুমানোর জন্য যে মশারি ব্যবহার করতে হবে প্রত্যেককে। তো সোনিয়া, এই ছিল বরগুনা থেকে সব শেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। সার কীটনাশক ক্রয়ে সিন্ডিকেটের কবলে পাবনার ঈশ্বরদী প্রান্তিক কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি, ডিএপির মতো গুরুত্বপূর্ণ সার। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। যদিও চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নাই বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের সবজি ভান্ডার হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া, মুলাডুলি, সলিমপুর, শাহাপুর, লক্ষ্মীকন্ডা সহ 7টি ইউনিয়নে সার কীটনাশক সিন্ডিকেটের কবলে পড়েছে কৃষকরা। তাতে শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছে তারা। ইউরিয়া সারটা হচ্ছে মাদার সার এবং সব ক্ষেত্রে ইউরিয়া সার ছাড়া প্রয়োগ করা হয় না। ইউরিয়া সার আমরা কিনতে গেলে 28 টাকা 30 টাকা কেজি নেই। এত দাম দিয়ে আমাদের আবাদ করা খুব জুলুম হয়ে গেছে। নিজের জমি আছে বলে এখন আবাদ লগিত করি ধরেন চলতে হয়। সরকার যদি এই জিনিসটা দাম টাম কমাতো তাহলে আমরা বাঁচতাম। অভিযোগ অস্বীকার করে সারের দাম বাড়ার কারণে খুচরা বিক্রেতাদের ঘাড়ে দায় চাপাচ্ছেন ডিলাররা। আর খুচরা বিক্রেতারা বলছেন বরাদ্দ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে সার। ওরা ওই সরকারি রেটে ডিলার পর্যায় থেকে নিচ্ছে, নিয়ে যায় খরচ দিয়ে বাড়তি রেটে বিক্রি করতেছে। আমরাও আরো বাইরের থেকে সার কিনে নিয়ে সেখানে আগে কম ছিল, তো অনেক কম ছিল। চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা বললেন, সিন্ডিকেটের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যে তথ্য সে অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাওয়া যায় যে কেউ উদ্দেশ্যমূলকভাবে সারের দাম বৃদ্ধি করছে, তাহলে অবশ্যই আমরা সার ব্যবস্থাপনা আইন আছে 2006, এই আইন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। দেশের ধান এবং সবজি বাজারের বড় একটি অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।
এদিকে মুম্বাইতে আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায় নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেটার দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া, যাকে বলা হচ্ছে আসরের এক অলিখিত ফাইনাল। শক্তি ও সামর্থ্যের দিক থেকে স্বাগতিকদের চেয়ে ঢের এগিয়ে অজি নারীরা। 7বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এর পাশাপাশি আসরে এই পর্যন্ত অপরাজিত অ্যালিসা হিলিরা। লিগ পর্বেও ভারতকে হারিয়েছে তারা। সব মিলিয়ে এই ম্যাচে অগ্নি পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে হারমানপ্রীতরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 দিনের সাক্ষ্য গ্রহণ। ওয়াসিম হত্যায় সাবেক সিএমপি কমিশনারকে গ্রেফতার দেখানোর নির্দেশ। নভেম্বরের মধ্যেই গণভোট সহ 3 দাবিতে জামায়াত ও সমমানদের সমাবেশ। ইসিতে স্মারকলিপি জমা। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার ও নার্সরা। মশক নিধনে কার্যকরী উদ্যোগের দাবি। এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি সই। বেইজিং এর ওপর আরোপিত শুল্ক 10% কমানোর ঘোষণা ওয়াশিংটনে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।